আমি জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে প্রথমেই যেটা বলছি, রেমাল খর্ব শক্তির একটা ঝড়। সেই খর্ব শক্তির ঝড়ে আমাদের যে পরিমাণ ক্ষতি হয়েছে, সেই পরিমাণ ক্ষতি কেন হয়েছে সেটা আমাদের বরাদ্দ বিশ্লেষণে বোধহয় আমরা দেখতে পারব। এবং এই খর্ব শক্তির ঝড়ের কারণে আমাদের স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার কিছু যে সমস্ত ক্ষেত্রে ইমার্জেন্সি সিচুয়েশন বলে যে ইমার্জেন্সি ডিক্লেয়ার করতে হয়, সেই ইমার্জেন্সি ডিক্লারেশনের মধ্যে এই খর্ব শক্তির ঝড়টা পড়েনি বলেই আমি ধারণা করি, এবং সে কারণেই সেটা দেয়া হয়। আমি তিনটা ভাগে আমার জলবায়ু পরিবর্তনের আলোচনাকে আনবো আজকে। আমি মূলত আলোচনা করব বাজেট বক্তৃতা এবং জলবায়ু বাজেট প্রকাশিত হচ্ছে আজকে 7ম বছর জলবায়ু পরিবর্তনের উপরে বাজেট দিচ্ছেন সরকার। প্রথমত হচ্ছে জলবায়ু বাজেট কেন, সেটার জন্য একটা ভয়ঙ্কর রকমের আমরা যে বিপদে পড়তে যাচ্ছি, কি কি ধরনের তথ্য দেওয়া আছে এবং কোথায় কোথায় সাংঘর্ষিকতা আছে সেটা যদি একটু বলি। ধরেন দুটো মডেলের কথা বলা হয়েছে, প্রেসি এবং জেনারেল সার্কুলেশন মডেল। আমার জানা মতে দুটো মডেলই আপনার ঢাকাকে এবং কাঠমান্ডু ভ্যালিকে একই রকম ভাবে নিরূপণ করে। সুতরাং আপনি যদি এই মডেলগুলো বাংলাদেশের সাপেক্ষে ভ্যালিডেশন করা যখন হয় না, তখন এই মডেলগুলো ব্যবহার করবার জন্য ততটা কার্যকর হয় না। ডক্টর ফসিউদ্দিন মাহতাব এবং ডক্টর আয়নুন নিশাতের একটা বহুল প্রচলিত কাজ রয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশের ভূমি 2100 সালের মধ্যে 17% ডুবে যাবে। এই কথাটা আমরা বারংবার শুনি। ডক্টর আয়নুন নিশাতের সাথে আমার ব্যক্তিগত আলাপচারিতায় উনি বারংবার বলেছেন যে এখানে অনুমিতিটা ছিল যে বাংলাদেশের তখনকার অর্থনৈতিক পরিস্থিতিতে এই যে 4-5 হাজার কিলোমিটার যে বাঁধ হয়ে যাবে, সেই বাঁধটা থাকবে না। যদি না থাকে তাহলে একটা ফ্ল্যাট ট্রেনে আপনার বন্যার পানি তো বিস্তৃত হবে, লবণাক্ততা বিস্তৃত হবে, এটাই স্বাভাবিক। এবং এখন আইপিসিসির দোহাই দিয়ে, আইপিসিসি কে বাইবেল ধরে আবার যখন উল্লেখ করা হয় যে বাংলাদেশের 2100 সাল থেকে কিভাবে 2050 সাল হয়ে গেল, এটা আমার জানা নাই, কিন্তু আবারও বলা হচ্ছে যে আমাদের 17% ভূমি পানিতে ডুবে যাবে এবং আমরা প্রায় 30% খাদ্য উৎপাদন আমরা হারাবো। এই যে প্রজেকশন গুলা, যদিও আইপিসিসির দোহাই দেওয়া হয়েছে, আইপিসিসি কোনো বাইবেল না। এগুলো আমাদের মতো মানুষজনরা যারা জার্নালে লেখালেখি করেন, সেই জার্নালগুলো উদ্ধৃত করে দেয়া হয়। হ্যাঁ, সুতরাং আমাদের একটু বিবেচনা থাকতে হবে যে আমরা কোন প্রজেকশন, কোন আশঙ্কাকে আসলে প্রায়োরিটি দেব। এবং আরেকটা বলা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ এবং ক্লাইমেট চেঞ্জের সম্মিলিত প্রভাব ও কার্বন নিবিড় ক্ষতির প্রভাব 2030 সালের মধ্যে গড় বার্ষিক মৃত্যু হার 1,50,000 জনে বাড়িয়ে দিতে পারে। মানে এইটার কোনো রেফারেন্স নাই। হ্যাঁ, তো এই ধরনের তথ্য আমার মনে হয় যে আমাদের ক্রেডিবিলিটিকে অনেক ধরনের ঝামেলায় ফেলতে পারে। একটা খুব কংক্রিট উদাহরণ দিই। গ্রিন ক্লাইমেট ফান্ডে আমাদের পিকেএসএফ যখন ড্রাউটের জন্য প্রজেক্ট দেয়, যখন আমাদের এখানেও লেখা হয়েছে বাজেট মধ্যে ডকুমেন্টে, এবং যখন লেখা হয় যে আমাদের বার্ষিক গড় বৃষ্টিপাত বেড়ে যাবে, তখন ড্রাউটের জন্য কেন মানুষ ফান্ড দেবে? কারণ বৃষ্টিপাত বেড়ে গেলে তো আমার ইরিগেশনের প্রয়োজনটা কমে যাবে। ইরাটিক রেইনফল আর ওভারঅল টোটাল বলতে হবে স্যার যে আমার বাইমোডাল রেইনফল বেড়েছে। তো আমি জাস্ট আপনার কথা থেকে যেটুকু আমি বুঝলাম সেটা হলো যে খুব পেশাদারিত্ব নিয়ে জিনিসগুলোকে এই যে বাজেট বক্তৃতাটা খুব পেশাদারিত্ব দিয়ে এই অংশটা লেখা হয়নি। এবং আরেকটা হচ্ছে আমাদের যে ক্যাপাসিটির যে অভাব, আমরা ফ্ল্যাট বিক্রি করেছি মাত্র $10 মিলিয়ন গ্রিন ক্লাইমেট ফান্ডে। এইগুলো আসলে ইআরডির মাধ্যমে হয়, এর ক্যাপাসিটি খুব